এই জগৎ সংসারে কেউ কারো নয়। ঠাকুর রামকৃষ্ণের কাছে যখন এসেছিলেন, রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে স্বামী বিবেকানন্দ এসে দাঁড়িয়েছে, ঠাকুর কে লরেন এলি? নরেন তো বলতেন না, বলতেন লরেন। লরেন এলি? হ্যাঁ ঠাকুর। তা কিছু বলবি বাবা? না ঠাকুর, আমি একটু মাকে ডাকতে চাই। ঠাকুর আনন্দ আত্মহারা হলেন, আমার লরেন মাকে ডাকবে, কিন্তু লরেন মাকে ডাকবো বললেই তো হবে না রে। মাকে ডাকতে গেলে যে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। আর যে এই কথা বলেছে, লরেন সঙ্গে সঙ্গে বলল, দূর দূর, আমি একটু মাকে ডাকবো, ওই মধ্যস্থ গুরুর কি প্রয়োজন? তা ঠাকুর তো আর তর্ক করতেন না, ঠাকুরকে সবাই মূর্খ বলতেন, কিন্তু ঠাকুর সাক্ষাৎ বেদান্ত। কি বললাম? ঠাকুর সাক্ষাৎ বেদান্ত। যা কথা তিনি বলতেন অমৃত বরিশন হতো। যার কারণে এত মোটা একটা গ্রন্থ পাওয়া যায়, যে গ্রন্থটার নাম হচ্ছে রামকৃষ্ণ কথামৃত। যদি পারেন বাড়িতে রাখবেন। এই জগৎ সংসারের কারো কাছে আপনার আমার সমস্যা সমাধানের জন্য যেতে হবে না, আমার ঠাকুর রেখে গেছে সংসারী মানুষের জন্য অনেক সমস্যার সমাধান। ঠাকুর বলল, লরেন এক কাজ কর, ওই যে মায়ের ভোগ রান্না হচ্ছে, একটু আগুন নিয়ে আয় তো। তা স্বামী বিবেকানন্দ গিয়ে একটা জ্বলন্ত কাঠ ধরে নিয়ে এসেছে, ঠাকুর আগুন নাও। ঠাকুর তাকিয়ে আছে, কি হলো? আগুন চাইলে নাও, আগুন নাও। ঠাকুর বলছে, এই লরেন, আমি তো তোকে আগুন চেয়েছি, আমি তো তোকে কাঠ চাইনি। হরি বল। কি বলছে? আমি তো তোকে আগুন চেয়েছি, আমি তো তোকে কাঠ চাইনি, তা তুই কাঠ কেন নিয়ে এসেছিস? আরো রেগে গেছে। তোমাকে লোকে এমনি পাগল বলে না, তুমি সত্যি পাগল ঠাকুর। আগুনটাকে হাতে করে ধরে নিয়ে আসবো, হাত জ্বলে যাবে না, হাত পুড়ে যাবে না? তখন বলছে, রেগে যাচ্ছিস কেন লরেন? যে প্রশ্ন করেছিল উত্তর পেলি কিনা দেখ না। চমকে উঠলেন। শোন লরেন, আগুনকে যেমন শুধু হাতে ধরে আনা যায় না, হাত জ্বলে যাবে, পুড়ে যাবে, তার জন্য মধ্যস্থ একটা পাত্রের প্রয়োজন হয়। ঠিক তেমন মাতৃচরণে পৌঁছাতে গেলে, ঈশ্বর চরণে পৌঁছাতে গেলে শুধু শুধু পৌঁছানো যায় না রে, ওই পরম দয়াল মধ্যস্থ শ্রী গুরুর প্রয়োজন হয়। গুরু পদে মন আছে যার, পারে যাবার ভাবনা কি তার? গুরু পদে মন আছে যার, হরিব, পারে যাবার ভাবনা কি তার? গুরু পদে ওই দীক্ষা নিয়ে ভাঁড়ে বীজ রেখে জল ফুল দিলে হবে না, ভজন করতে হবে। হ্যাঁ, গুরু পদে মন আছে যার, পারে যাবা ভাবনা কি তার? পদে মন আছে যার, পারে যাবার ভাবনা কি তার? রেখো গুরু শ্রীচরণের পাশে, রেখো গুরু শ্রীচরণের পাশে। আমায় চরণ ছাড়া করো না গো, আমায় চরণ ছাড়া করো না গো, আমায় চরণ ছাড়া করো না গো। রেখো গুরু চরণের পাশে, আমায় চরণ ছাড়া করো না গো। রেখো গুরু চরণের পাশে, আমায় চরণ ছাড়া করো না, গুরু চরণের পাশে ছাড়া করো না হে। রেখো গুরু চরণের পাশে, চরণ ছাড়া করো না হে। তবে আবার সাবধান, গুরু করো জানকে, পানি খাও ছানকে। গুরু একটু জেনে করবে, আর জল একটু দেখে খাবে। কেন? মূর্খ গুরু হয়ে গেলে শিষ্যেরও কষ্ট, আবার গুরুদেবেরও কষ্ট। হরি বল। কিছু মনে করবেন না, এটাকে খুব সাবধানে চলতে হয়। আমার গুরুদেবের লক্ষ শিষ্য আছে, দেখতে খুব ভালো, মিষ্টি মিষ্টি কথা বলে, ঝাঁপিয়ে পড়লাম গুরুর চরণে, হবে না। ব্রজের তত্ত্ব জানে কিনা একটু বিচার করে দেখবেন। নিতাই গৌর হরি বল।
ব্রজের তত্ত্ব মানে কি বৃন্দাবনে ব্রজবাসী আশ্রয় মানে কি বৃন্দাবনে যারা বাস করে? না না, যিনি ব্রজের তত্ত্ব জানেন, রাধে রাধে, তেমন একজন গুরুচরণ আশ্রয় করো। অনেক অভাব এই জগৎ সংসারে, আমরা অনেক গুরু আছে, কিন্তু হৃদয়ে আধ্যাত্মিকতা চেতনা জাগ্রত করে দেবার মতন গুরু আর কই গুরু? তারা আমার আমার শরীরের কুশল জিজ্ঞাসা করে, আমার আমার অর্থের কুশল জিজ্ঞাসা করে, আমার মেয়ের বিবাহর কুশল জিজ্ঞাসা করে, ছেলের চাকরির কুশল জিজ্ঞাসা করে, কিন্তু প্রকৃত যে গুরু হয় এসব জিজ্ঞাসা করে না। সে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, যে বীজ তোকে দিলাম তার কদ্দূর কি করলি, শুকিয়ে গেল না অঙ্কুরিত হলো রে? এগুলোকে ধ্যান দিতে হবে। বিষ্ণুপ্রিয়া বলছে, তাকে দর্শন করে আমি নয়ন ফেরাতে পারলাম না রে কাঞ্চনা। আমার মনের অবস্থা কি হলো জানিস? আখি পালটিতে কত যুগ হেন মানি, আখে পালটিতে কত নগরী আখি পালটিতে কত যুগ হেন মানে, হিয়ার মাঝে গাঁথি থব আমার গোরার রূপ খানি, গোরার রূপ খানি, হিয়ার মাঝে গাঁথি থব গোরার রূপ খানি, গোরার রূপ খানে আমি গেথে রাখিব গো, আমি গেথে রাখিব গো, কেটে রাখিব গো আমার অন্তরেরই অন্তরস্থলে আমি গেতে রাখিব গো, আমার অন্তরে অন্তরস্থলে আমি সদাই তারে দেখতে পাবো, অন্তরস্থলে তারে দেখতে পাবো, আমার অন্তরের অন্তরস্থলে আমি গেছে রাখিব গো। ভক্তের এমতো বাসনা প্রয়োজন। কি বলছে? আমার অন্তরের অন্তরস্থলে আমি গেঁথে রাখবো। অর্থাৎ বড় বাড়ি তৈরি করো, কেউ নিষেধ করেনি, তবে বড়াই করে ওই বন্ধুকে ডেকে দেখিও না, দেখতো আমার বাড়িটা কেমন হয়েছে। আমরা যেটা করি, তা বন্ধু এসে বলে, বাহ দারুণ হয়েছে, তা এত বড় বাড়ি করলি, কবে খাওয়াবি বল, বলি না? আর যে প্রকৃত বন্ধু সে কি বলে, ওরে বাড়িটা খুব ভালো হয়েছে, তবে আরো ভালো হতো। কেন? নকশা খারাপ, রং খারাপ হয়েছে, কোনো আসবাবপত্র লাগবে? বলছে না, আরো ভালো হতো যদি ওই বাড়িটাতে তুই থাকতে পেতিস। হরি বল। বলছে কেন? আমার পয়সায় বাড়ি করেছি, আমি থাকতে পাবো না? বলছে ওরে মূর্খ, ওরে মূর্খ ছোট, যে বাড়ি তুই তৈরি করেছিস, যে বাড়ি আমি তৈরি করেছি, ও বাড়ির মালিক আমরা কেউ নই। আমরা হলাম সকলে কর্মচারী, বাড়ির মালিক হলেন তিনি। যতদিন ইচ্ছা হবে চাকরিতে রাখবে, ইচ্ছা হবে না চাকরি থেকে বাদ দিয়ে দেবে। কেননা একে তো বিশ্বাস নেই, কে মানে আমি নয়। এই যে ভিতরে যাচ্ছে, ছাড়লে বাইরে যাচ্ছে, এই যে ভিতর আর বাহির করছে, এ বেটা বাইরে গিয়ে আবার ভিতরে আসবে কে বলতে পারে? বাইরে গিয়ে ভিতরে না এলেই তো ল্যাটা চুকে গেল, এত চোখ রাঙানি, এত বুক ফোলানি, এই দেখে নেব, এই করব, সেই করব। ওই চেয়ারে বসে বসেই কখন কি হয়ে যায়, আহ
থেমে গেল। কি হলো রে? থেমে গেছে, আর ফেরে নাই সে দেশে, না জানার দেশে চলে গেছে। এটা আপনারও জীবনে আসবে, আমারও জীবনে আসবে। তবে যতক্ষণ দেহে প্রাণ আছে ঠিক পথে চলো, সত্য কথা বলো, বেশি চাতুরি নয়, বেশি অল্পতে সন্তুষ্ট হও। বিষয় বিষ। পটল চেনেন তো? পটল কত খেতে ভালো বলো তো? পটল খেতে খুব ভালো না? পটল ভাজা, পটলের তেল ঝাল, পটল পোস্ত, পটল কত খেতে ভালো। কিন্তু পটল এত খেতে ভালো, কিন্তু কেউ যদি ভুল করে পটল গাছের শেকড় খেয়ে নেয়, ঠিক বিষয় হচ্ছে এই পটলের মতো অতীব সুন্দর, কিন্তু বিষয়ে থাকবে, কিন্তু বিষয়ের প্রতি আসক্তি যেন না থাকে, তাহলেই কিন্তু সর্বনাশ। আমার বিষ্ণুপ্রিয়া মা দর্শন করে বলছে, দেখো আঁখি পালটিতে, মানে এই যে আমরা একবার যে নয়নের পলক ফেলছি, এই যে পড়লো কতটুকু সময় লাগে? এক পলক মানে সেকেন্ডও লাগে না। আমার বিষ্ণুপ্রিয়া মাতা বলছেন যে আমার মনে হলো যেন কত যুগ অতিবাহিত হয়ে গেল, আমার সেই রূপের মানুষটার দর্শনের আশা মিটল না। কত যুগ অতিবাহিত হয়ে গেল। বিধাতায় আমায় দিয়েছে দুটি নয়ন, কোটি নেত্র নাহি দিল, সবে দিল, সবে দিল দুই, তাহে আবার পলক দিল, কি দেখিব কি দেখিব মই। বিধাতাকে বলি, বিধাতারে ওরে বিধাতা রে, দিলি দিলি নয়ন দিলি, কিন্তু কেন মিনের নয়ন দিলে না বিধি? কেন তাই নয়ন দিলে না বিধি? কেন মিনের নয়ন দিলে না বিধে? মিন মানে হচ্ছে মাছ। মাছ দেখেছো তো? মাছের নয়নে পলক পড়ে না। আমি অপলকে রইতাম চেয়ে, কেন মিনের নয়ন দিলে না বিধি? আমি অপলকে চেয়ে রই, তার মনের আশা মিটে যেত। অপলকে চেয়ে রইতাম, রাজা মিটে যেত। আমি অপলকে চেয়ে রইতাম, মিনের নয়ন দিলে না বিধি। মনয় বিলাস ক্ষমা নাহি হয়, নাহি হয় মোর, গোবিন্দ দাস কহে মুই ভেলো। মই ভেলো ভোর। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, শোনো শোনো প্রিয়া, তুমি কাকে দেখেছো জানো? কাঞ্চনা বলছে, ও প্রিয়া তুই কাকে দেখেছিস জানিস? সে কে জানিস? কে? ও কাঞ্চনা, সে কে? বলছে, শোন তবে বলি রে, সে আর কেউ নয়, ওই বৃন্দাবনের রাধা কৃষ্ণ মিলিত তনু, অন্তরে কৃষ্ণ বহিরে রাধা ভাব কান্তি অঙ্গে ধরে এসেছে নবদ্বীপে শচী জগন্নাথে, রাঙিনা মুখরিত করে, উদ্ভাসিত করে, আলোকিত করে। সে হলো নদের নিমাই, যার নাম হলো বিশ্বম্ভর। হরিব শচী মায়ের নিমাই, ভক্তগণের গৌর হরি। তুই তাকে দর্শন করেছিস, সব গেল রে, সব গেল। তাহলে এবার আমার কি হবে বল? বল কাঞ্চনা, আমার কি হবে বল? তাহলে এক কাজ কর, তুই আবার কালকে প্রভাত হওয়ার সাথে সাথে তুই গঙ্গায় জল আনতে যাবি। আর জল আনতে গিয়ে কি হবে না, সকালবেলা আমি দেখতে পাবো। আরে তার কথা বলছি না, যাকে দেখেছিস তার মা। হরিব, তার মা প্রত্যেক দিন গঙ্গায় স্নান করতে আসে। হ্যাঁ, এই তাকে তুই দর্শন করার সাথে সাথে একটা প্রণাম করবি। হরিব, তাহলে তোর কাজ হয়ে যাবে। টিয়া বলছে, বেশ। এই যে আমরা আজকে গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ আস্বাদন করছি, একটা হচ্ছে প্রণয় আর একটা হচ্ছে পরিণয়। তাহলে প্রণয়টা কি, পরিণয়টা কি? পরিণয় মানে হচ্ছে
ছেলে এবং মেয়ের সঙ্গে দেখাশোনা করে যোগাযোগ করে 7 পাকে বেঁধে যে বিবাহ বন্ধনে বাঁধা হয় ওটাকে কি বলে? পরিণয় বলে তো নাকি? হ্যাঁ, তাহলে পরিণয় ওটা যদি হয় তাহলে প্রণয় কোনটাকে বলছে? প্রণয় বলছে যেটাকে বলা হয় প্রেম। এই দেখো দুটোতেই কিন্তু নয় আছে, পরিণয় প্রণয়। এই 9 পর্যন্ত ঠিক আছে, এর সঙ্গে যদি 6 যোগ হয়ে যায় তাহলেই মুশকিল, যেটা প্রত্যেকটা সংসারে হয়ে গেছে। তাহলেই 9-6 বলে না, সব 9-6 হয়ে গেল। অনেক বাড়িতে একটু অশান্তি হওয়া মানেই দেখবে সংসার ভেঙে গেল। অনেক মায়েরা রয়েছে, রইল তো ছাতার সংসার, চললাম, লাগেজ গুছালো, কোথায় যাবে? বাপের বাড়ি। যেও না, মায়েদের চরণে নিবেদন করব, লড়াইটা ওই 4 দেয়ালের মধ্যেই থেকে করবে। কেননা কোনো সময়ের জন্য সংসার ভেঙে চলে যাব এই চিন্তাধারা যেন না থাকে। কেন বলছি? মাটির কলসি যারা গড়ে তারা গড়ার মর্ম বোঝে, যারা ভেঙে ফেলে তারা গড়ার মর্ম কি বুঝবে? গাছের পাতা যতক্ষণ গাছে থাকে ততক্ষণ তার মূল্য, গাছ থেকে ঝরে গেলে পাতার মূল্য থাকে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে সকলকে। ঝাঁটার কাঠিগুলো যতক্ষণ শক্তপোক্ত ভাবে বাঁধা থাকে, সে ঝাঁট দিয়ে অনেক নোংরা পরিষ্কার করে, কিন্তু ঝাঁটার কাঠিটা যদি বাঁধন খুলে ছড়িয়ে যায়, সে তখন নিজেই নোংরা হয়ে যায়, নিজেই ডাস্টবিনে চলে যায়। তাই সংসার ভেঙে ফেলা এটা কিন্তু কোনো সময়ের জন্য মনের মধ্যে যেন না আসে। পরিণয় প্রণয়। এই গৌরহরির প্রথম বিবাহ হয়েছিল কার সঙ্গে? লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করে তিনি গিয়েছিলেন বাংলাদেশে তার পূর্বপুরুষগণ মানে দাদুর সঙ্গে দেখা করতে। দাদুর সঙ্গে দেখা করতে গিয়ে বিরহ বিষধর সর্পে দংশন করেছিল বিষ্ণুপ্রিয়াকে। বলে না সর্প দংশনে, কোন সর্প? বিরহ বিষধর সর্প। গৌরহরিকে না কাছে পাওয়ার যে বিরহ। অনেক দিন হয়ে গিয়েছিল, বাংলাদেশে গিয়েছিল। এই বাংলাদেশে গিয়ে বাবা তখন কিন্তু এই হরে কৃষ্ণ নাম মহামন্ত্র প্রচার হয়নি। এখানে প্রথম নাম দিয়েছিলেন যিনি, সেই ভাগ্যবান, তার চরণে কোটি কোটি প্রণাম। গৌরহরি তাকে প্রথম দিয়েছিলেন নাম। তিনি কে জানেন? তপন মিশ্র। তিনি প্রথম নাম পেয়েছিলেন বাংলাদেশের মাটিতে। তারপরে বিষ্ণুপ্রিয়া মাতার সঙ্গে বিবাহ হওয়ার পর এত প্রচার, নাম প্রচার, এত কিছু হয়েছিল। তাই সেই গৌরহরি সঙ্গে আজকে বিষ্ণুপ্রিয়ার বিবাহ। কাঞ্চনা কি বলেছে প্রিয়াকে? যে যাকে দেখেছিস তার মা সকালে পতিত পাবনী মা গঙ্গায় স্নান করতে আসে, তাকে দর্শন করবি, করে একটা প্রণাম করবি। রাত্রি কেটে গেল গৌর চিন্তন করতে করতে। প্রভাত হয়ে এলো। যেই না প্রভাত হয়েছে, বিষ্ণুপ্রিয়া কোনো কথা না বলে গঙ্গায় জল আনতে যাচ্ছে। আর আমার গৌরহরির মাতা মানে সচিমা, সে গঙ্গায় স্নান করতে এসেছে। তবে তার ছিল খুব সূচি, সূচিবাই বলে না, মানে দূর দিয়ে হাঁটা, এই কিছু ছোঁয়া হয়ে গেল নাকি, এই কিছু পড়ে গেল নাকি, এই রকম ধরনের। কতবার যে স্নান করতেন, অনেক মায়েদের অভ্যাস আছে না, কতবার যে সারাদিনে হাত ধুচ্ছে তার কোনো ইয়ত্তা নেই। এই পাশ দিয়ে গেল তাই তো, আবার পাশের জন্য হ্যাঁ রে ঠেকে গেল না তো, ও ছুঁয়ে গেল না তো, এই হলো, এইরকম ধরনের। এইবার বিষ্ণুপ্রিয়া আমার সচিমাকে দর্শন করে কাখের কলসিখানা মাটিতে নামিয়ে যেই না মায়ের চরণে একটা প্রণাম করেছে, হায় 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 হায়, গেল গেল, কে রে কে রে, কে এমন করে আমায় ছুঁয়ে দিলি, ছি ছি ছি, সর্বনাশ, আমাকে আবার স্নান করতে হবে, আমাকে আবার স্নান করতে হবে। কে তুই? উঠে দাঁড়িয়ে বলছে, মা আমি বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া, বাহ কি অপূর্ব নাম, তোকে তো দেখতেও খুব মিষ্টি রে, তোকে তো দেখতেও খুব মিষ্টি। তা আমাকে হঠাৎ প্রণাম কেন? না আমি তো বিষ্ণুর উপাসক, তাই মাগো তোমার চরণে প্রণাম করলাম এই কারণে, তুমি আমাকে একটু আশীর্বাদ করো, হ্যাঁ, যেন আমার ভজন সাধনের পথ দৃঢ় হয়, ভজন সাধনের পথে যেন আমি খুব খুব দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তার ভজন সাধন করতে পারি এবং তার কৃপা পেতে পারি, এইটুকু আশীর্বাদ তুমি করো মা। সচীদেবী মনে 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 চিন্তা করলেন, বাহ খুব সুন্দর। বাইরে বলছে হ্যাঁ হ্যাঁ আশীর্বাদ করলাম,
তোর বিষ্ণু ভক্তি গাঢ় হোক, তোর বিষ্ণু ভক্তি গাঢ় হোক, তোর বিষ্ণু ভক্তি গাঢ় হোক, ওটা বাইরে বলছে। আর অন্তরে চিন্তা করছে, আহা এমন মিষ্টি মেয়ে যদি আমার নিমাইয়ের যদি স্ত্রী হয়, কি সুন্দর না মানাতো, একেবারে হরগৌরী। আহা, এই চিন্তা করে বিষ্ণুপ্রিয়ার ঘরে ফিরল। সচিমা ঘরে ফিরে সেই কথাটা আর অন্তর থেকে ভুলতে পারছে না, যে এই মেয়েকেই আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, এই মেয়েকেই দিতে হবে বিয়ে। কাশী মিশ্রের সঙ্গে কথাবার্তা হলো। তিনি গিয়েছেন কথা ফেলতে, যেটাকে যে কথা ফেলে তাকে কি বলে জানো আপনাদের? ঘটক। ঘটক না থাকলে হয় না, তাহলে যোগাযোগের গুরু বলা হয় তাদেরকে। তাই আমাদের ভগবত সঙ্গে ভক্তের যিনি মিলন করিয়ে দেন তিনি হলেন গুরু, তিনিও হলেন যোগাযোগের গুরু, তিনিও একজন ঘটক। ঘটক মানে কিন্তু খারাপ ভাববেন না। এখন বর্তমানে বাদ দিন, ছেলে মেয়ে কোনো কারণে ঘর না করলে পরে সব দোষ ঘটকের। হ্যাঁ, ওর জন্য এই হলো, তার জন্য এই হলো, যাক সেটা বাদ। তাই এবার হয়েছে কি, যখন এই কথা নিয়ে এসেছে, কই গো তোমাদের বাড়ি কেউ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ বলুন না, শুনলাম তোমাদের মেয়ে নাকি বিবাহযোগ্য হয়েছে, তা তোমাদের মেয়ের বিয়ে থাকা কি দেবে না? বিবাহযোগ্য তো হয়েছে। বলো তা হয়েছে, কিন্তু পাত্র কোথায় পাবো? তখন বলতে লাগলেন, কি বলো পাত্র নেই? তোমরা পাত্রের সন্ধান পাচ্ছ না? তা পাত্র কোথায় আছে তবে বলি শোনো। ওগো পাত্র আছে নবদ্বীপে, আছে নবদ্বীপে, পাত্র আছে নবদ্বীপে, সে যে জ্ঞানার্জিত ধ্যানার্জিত পাত্র আছে নবদ্বীপে, জ্ঞানাতীত আর ধ্যানাতীত, হেম প্রদীপ ছবি সুন্দর, আনন্দ লীলার রস বিগ্রহ, সমগ্র দীপ খুব সুন্দর, আনন্দ লীলার রস বিগ্রহ, হেমগ্র দীপ খুব সুন্দর, আনন্দ লীলার রস বিগ্রহ, হেমগ্র দীপ খুব সুন্দর, যে প্রেম রসে গড়াতন, আনন্দ লীলার রস বিগ্রহ, প্রেম রসের গড়াতন, আনন্দ লীলার রস বিগ্রহ, প্রেম রসে গড়াতন, পাত্র আছে নবদ্বীপে। হরি বল। তাহলে পাত্র নবদ্বীপে আছে। নয়নটা দেখো, নয়ন দেখলেই বোঝা যায়। পদ্ম ফুল দেখেছেন তো? পদ্ম ফুলের যে পাপড়ি, আমার নিতাই চাঁদের, আমার গৌর চাঁদের ওই নয়নগুলো পদ্ম ফুলের পাপড়ির মতো, চাঁচোর কেশ, আহা, আজানুলম্বিত বাহু, জানুসারি হাঁটু পর্যন্ত হা, কি অপরূপ রূপ। বুঝতে পারছেন তো মায়েরা? তাহলে সেই পাত্র আছে কোথায়? বলছে নবদ্বীপে। তা ছেলে মেয়ের বিবাহ দিতে গেলে তো একটু তো সন্ধান করেই নিতে হয়, যে ছেলেটা কি জাত, লেখাপড়া জানে কি না, জানতে হয়তো নাকি। তা হ্যাঁ রে, তা ছেলে বলছি, হ্যাঁ গো ছেলে তো নবদ্বীপে আছে, তা সে লেখাপড়া জানে তো? আর যেই না বলেছে লেখাপড়া জানে তো, সঙ্গে সঙ্গে বলছে লেখাপড়া জানে মানে পরম পণ্ডিত আমার বিদ্যা মন্ত্রে, পরম পণ্ডিত আমার বিদ্যা মন্ত্রে, ওই পরম পণ্ডিত আমার বিদ্যা মন্ত্রে,
আর হইবে জামাই তোমার যশোবন্তে হইবে জামায় তোর যশবন্তে বলো এমন জামাই কারবা হই গো এমন জামাই কারবা হই গো এমন জামাই কারবা হয় গো সে যে পণ্ডিতের শিরোমণি এমন জামাই কারবা হই গো সে যে পণ্ডিতের শিরোমণি সে যে বাগবাদিনী বিনা পানি দায় পণ্ডিতের শিরোমণি বাদিনী বিনা পানি সে যে পণ্ডিতের শিরোমণি এমন জামাই কারবা হই গো বলছে সে পণ্ডিতের শিরোমণি। সভা মাঝে বসেছেন ভক্তিমতী মা ভক্তমণ্ডলী।